আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব অ্যাটমিক থিওরি, অ্যাটমিক মডেল, এগুলোর ইভলিউশন নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। তো আর বিজ্ঞানের আর 10টা উল্লেখযোগ্য আবিষ্কারের মতো এটাতেও সবার আগে তাদের মেধার স্বাক্ষর রেখেছিলেন গ্রিক দার্শনিক। প্রথমে বলতে চাই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের কথা। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস মনে করতেন যে যদি একটা পাথরকে আমরা সমান দুই ভাগে বিভক্ত করি, তাহলে এই দুই ভাগের মধ্যে পাথরের সেম প্রপার্টিস থাকবে যা কিনা ছিল পাথরটা পুরো আস্ত থাকা অবস্থায়, মানে পুরো একটা পাথর অবস্থায় যখন ছিল। এবং তিনি বলেন যে পাথরটি টুকরাকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছায় দিতে পারি যখন কিনা এটাকে আর কি করা যাবে না, এটাকে আর ভাঙা যাবে না। এই ক্ষুদ্রতম অংশ যেটাকে কিনা আর ভাঙা যাবে না সেটাকে ডেমোক্রিটাস নাম দেন অ্যাটমস, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনডিভিজেবল, অর্থাৎ অবিভাজ্য, মানে যেটাকে আর নতুন করে ভাঙা যাবে না। তো এতক্ষণ পর্যন্ত যা জানা যায় তাতে ডেমোক্রিটাসই হচ্ছে এই অ্যাটমের কনসেপ্টের আবিষ্কর্তা, তিনি এটার পাইওনিয়ার। কিন্তু খুব দুঃখজনক হলেও সত্যি যে ডেমোক্রিটাসের পরবর্তীতে অ্যারিস্টটল আসেন এবং অ্যারিস্টটল তার চিন্তাধারা দিয়ে তৎকালীন গ্রিক সমাজকে অনেক বেশি প্রভাবিত করতে সক্ষম। তো যেহেতু তিনি অনেক বেশি প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং তিনি মনে করতেন না যে অ্যাটম বা একটা কণার কোনো একটা পদার্থের এমন কোনো ক্ষুদ্রতম কণা থাকা সম্ভব, তিনি মনে করতেন যে একটা বস্তুকে কতটুকু ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যাবে এটা নির্ভর করবে কে ওই বস্তুটাকে বিভক্ত করতেছে তার সক্ষমতার উপর। এবং তিনি আরও মনে করতেন যে প্রকৃতিতে যত বস্তুই আছে না কেন তার সবগুলোই হচ্ছে, তার সব কিছুর মূল উপাদান হচ্ছে আগুন, পানি, মাটি এবং বাতাস। এই চারটি মৌলিক উপাদান নিয়ে সব কিছু গঠিত, এখানে কোনো ক্ষুদ্রতম কণা বা অ্যাটম বলে কিছু নাই। এবং তার এই মতবাদের কারণে প্রায় 2000 বছর ডেমোক্রিটাসের যে ধারণা, সেই ধারণাটাকে মানুষ ইগনোর করছে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে নাই, এবং ডেমোক্রিটাস যে সঠিক বলছে সেটা মানুষ রিয়েলাইজেশন করতে পারে না। 1800 শতকের শেষের দিকে ফরাসি বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ের তিনি প্রথম কণার ডেফিনিশন দেন। তিনি বলেন যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল যেগুলো, মানে অবিভাজ্য কণা যেগুলোকে কিনা অ্যাটম বলা হচ্ছে, সেগুলোর সমন্বয়ে আলাদা আলাদা কণা গঠিত হয়। এবং তিনি অনেক পদার্থ, অনেক যৌগ যেগুলোকে কিনা মনে করা হতো যে এগুলা কণা, এগুলোর মধ্যে আর কোনো কিছু সংশ্লিষ্ট নাই, সেই ধারণার তিনি ব্যত্যয় ঘটান। তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখান যে পানি, যেটা কিনা তত দিন পর্যন্ত মনে করা হতো যে এটা একটা এলিমেন্টারি পার্টিকেল, মানে পানির মধ্যে অন্য কোনো কণা নাই, তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখান যে পানি হচ্ছে মূলত হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়। তবে তিনি অ্যাটমিক মডেল সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেন। প্রথম অ্যাটমিক মডেল সম্পর্কে যিনি সুস্পষ্ট ধারণা দেন, যেটাকে কিনা বলা যায় যে প্রথম রাসায়নিক একটা মডেল, সেটা হচ্ছে ইংলিশ বিজ্ঞানী জন ডারউইন। তিনি 1900 শতকের শুরুর দিকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন এবং দেখান
একটা মডেল দাঁড় করান, অ্যাটমিক মডেল দাঁড় করান, যেই মডেলটাকে আমরা ডাল্টনের পরমাণু মডেল নামে পরিচিত। সেই মডেলের অন্যতম মূল কথা ছিল প্রথমত যে পৃথিবীতে প্রত্যেকটা পদার্থই পরমাণু খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেটা কিনা তিনি ডেমোক্রিটাসের মতোই পরমাণু বা অ্যাটমস নাম দেন। এবং তিনি পরবর্তীতে বলেন যে প্রত্যেকটা যৌগই এক বা একাধিক দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত। তিনি আরও বলেন যে একই পদার্থের সকল পরমাণু একই ভর এবং একই বৈশিষ্ট্যপূর্ণ। এবং তিনি আরও বলেন যে পরমাণুগুলো একত্রিত হয়ে যদি একটা যৌগ গঠিত হয় তাহলে সেখানে অবশ্যই একটা রাসায়নিক বিক্রিয়া থাকতে হবে, মানে একটা কেমিক্যাল রিয়াকশনের বা রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে পরমাণুগুলো অণুতে পরিণত হতে পারবে। তো বলা যায় যে এই ধারণাগুলা আগের যত ইনকমপ্লিট ধারণা সেইগুলোকে মুছে দিয়ে একটা সুস্পষ্ট কাঠামোতে নিয়ে আসে অ্যাটমিক মডেল। এই যে অ্যাটমিক মডেল যেটা উনি দেন 1803 সালে, এই মডেলটা ডাল্টনস বিলিয়ার্ড বল মডেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে জে থমসন তিনি 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন এবং ইলেকট্রন আবিষ্কার করার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে পরমাণুকেও বিভক্ত করা সম্ভব, মানে পরমাণুর মধ্যে অন্য কিছু থাকতে পারে। এবং তিনি এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখেন যে পরমাণুতে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের চার্জে বিরাজমান, এবং তিনি দেখতে পান যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ আর পরমাণুর বাকি অংশ হচ্ছে পজিটিভ চার্জ। তিনি এই পরীক্ষা নিরীক্ষাটাকে একটা মডেল হিসেবে দান করেন, যেটাকে কিনা থমসনস পাম পুডিং মডেল বলা হয়, যেটি উনি 1904 সালে প্রবর্তন করেন। ওনার সেই থমসনস পাম পুডিং মডেল অনুযায়ী উনি বলেন যে একটা কেকে যেমন মাঝে মাঝে কিসমিস থাকে, তেমনি একটা অ্যাটমের ভিতরে ঠিক তেমনভাবে ইলেকট্রন থাকে। এই অ্যাটমের ইলেকট্রনগুলো শুধু নেগেটিভলি চার্জ আর বাকি অন্য অংশটা হচ্ছে পজিটিভলি চার্জ। এটাকে অনেকে বোঝার সুবিধার জন্য এটা অনেকটা তরমুজের মডেল বলেও থাকে। যেমন তরমুজ একটা কেটে ফেললে দেখা যায় যে তরমুজের মাঝখানে কালো কালো বিচি আর চারিদিকে লাল অংশ আর কি। তো এই লাল অংশটাকে পজিটিভলি চার্জ পার্ট এবং বিচিগুলোকে নেগেটিভলি চার্জ পার্ট বলা যেতে পারে অ্যাকর্ডিং টু থমসনস পাম পুডিং মডেল অনুযায়ী। এটা খুব ভালো যে থমসনও কিন্তু ইংলিশ কেমিস্ট ছিলেন আর কি, বিজ্ঞানী ছিলেন, কারণ তৎকালীন ওনারা ফিজিক্স এবং কেমিস্ট্রি বিভাগে সমানভাবে অবদান রাখছে। তো 1909 সালে আমেরিকান পদার্থবিদ রবার্ট মিলিকান উনি ওনার বিখ্যাত অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের সাহায্যে ইলেকট্রনের চার্জ এবং সাইজ নির্ণয় করতে সক্ষম। উনি ইলেকট্রনের চার্জ যে -1.6 × 10⁻⁻⁹ কুলম সেটা উনি নির্ণয় করেন এবং তিনি সাথে সাথে এটাও বলেন যে এটাই হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ চার্জ। এবং তিনি আরও বলেন যে হচ্ছে পৃথিবীতে যত চার্জই পাওয়া সম্ভব না কেন এটা হবে ইলেকট্রনের চার্জের সাপেক্ষে পূর্ণ সংখ্যক গুণিত, অর্থাৎ চার্জ ইজ কোয়ান্টাইজড বা চার্জের কোয়ান্টাইজেশন যে ধারণা রবার্ট মিলিকান এই ধারণার প্রবর্তক, এবং এই কারণেই ওনাকে পরবর্তীতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। আর রবার্ট মিলিকান যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন এবং এই চার্জের মান দিয়ে পরবর্তীতে ইলেকট্রনের ভরও ক্যালকুলেশন করা সম্ভব হয়। সো বলা যায় যে ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের ভর এই দুইটা জিনিস নির্ণয় করার সম্পূর্ণ ক্রেডিট যায় রবার্ট মিলিকানের। পরবর্তীতে নিউজিল্যান্ডের বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড উনি ওনার বিখ্যাত আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে পরমাণু মডেলের ব্যাপক পরিবর্তন ঘটান, বিপ্লব যুগান্তকারী পরিবর্তন ঘটান বলা যায় তা করতে। কারণ আমরা এখন পর্যন্ত যা জানতাম অ্যাকর্ডিং টু যে থমসনস পাম পুডিং মডেল, যে একটা পরমাণুতে ইলেকট্রনগুলো এমনভাবে থাকে যেমন একটা কেকে
কিসমিস থাকে। কিন্তু উনি ওনার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে দেখতে পান যে আলফা কণা যেহেতু একটা পজিটিভলি চার্জ কণা, সো সেহেতু এটা যখন একটা পরমাণুতে নিক্ষেপ করা হয় তখন উনি দেখেন যে এটা কি মানে পরমাণুর অধিকাংশ স্থান ভেদ করে এটা চলে যায়। তো যেহেতু এটা অধিকাংশ স্থান ভেদ করে চলে যায়, তাহলে অধিকাংশ স্থানে পজিটিভলি চার্জ পার্টিকেল থাকা সম্ভব না। কারণ হলো যে যদি পজিটিভলি চার্জ পার্টিকেল থাকতো তাহলে এই আলফা কণাকে সেটা বিক্ষেপ করতো। দেখতে পান যে কেবলমাত্র পরমাণুর কেন্দ্র বরাবর এই আলফা পার্টিকেল যেটা এটা বিক্ষেপিত হচ্ছে, এটা এদের গতিপথ থেকে পরিবর্তিত হয়ে যাচ্ছে, অথবা খুব সামান্য সংখ্যক আলফা পার্টিকেল পিছনের দিকে ফিরে আসছে। তাহলে এখান থেকে উনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা, এর কেন্দ্রে কেবলমাত্র পজিটিভলি চার্জ থাকবে যেটা কিনা আলফা কণাকে বিক্ষেপ করতেছে, এবং তিনি এটার নাম দেন হচ্ছে নিউক্লিয়াস। তিনি বলেন যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং এর চারিদিকে অধিকাংশ স্থানে ফাঁকা থাকে, যে ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। এই ধারণার উপর ভিত্তি করে উনি 1911 সালে রাদারফোর্ড অ্যাটমিক মডেল প্রবর্তন করেন। 1911 সালে রাদারফোর্ড যে পরমাণু মডেল দেন তার মূল কথাগুলো হলো পরমাণুর সমস্ত ভর এর কেন্দ্রে কেন্দ্রীভূত, এবং এই সমস্ত ভর যেখানে কেন্দ্রীভূত থাকে সেটার নাম দেন নিউক্লিয়াস। এবং উনি বলেন যে ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে এমনভাবে প্রদক্ষিণ করতে থাকে যেমনটা সৌরজগতে সূর্যের চারিদিকে গ্রহগুলো পর্যবেক্ষণ করে থাকে। এবং এই কারণে রাদারফোর্ডের মডেলকে অনেকে সোলার সিস্টেম অ্যাটমিক মডেলও বলে থাকে। আর উনি পরবর্তী আরও বলেন যে পরমাণু হচ্ছে কি ইলেকট্রিক্যালি নিউট্রাল, কারণ কেন্দ্রে যত সংখ্যক পজিটিভ চার্জ থাকে ঠিক সমান সংখ্যক নেগেটিভ চার্জ নিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। সো সে কারণে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিরাজ করে। এবং তিনি আরও বলেন যে পরমাণুর টোটাল সাইজের তুলনায় এটা নিউক্লিয়াসের সাইজ অত্যন্ত নগণ্য। রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে একটা সমস্যা ছিল, আর সমস্যাটা হচ্ছে যে রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে এমনভাবে ঘুরতে থাকে যেন সূর্যের চারিদিকে প্ল্যানেট ঘুরে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হলো প্ল্যানেটের মধ্যে তো কোনো চার্জ নাই, সো তারা যেভাবে ঘুরে, আর এখানে তো ইলেকট্রন হচ্ছে চার্জ পার্টিকেল মানে নেগেটিভলি চার্জ অ্যান্ড পজিটিভলি চার্জ, মানে বিপরীত চার্জ পার্টিকেলের চারিদিকে ঘুরতে থাকে, তাহলে এটা বক্রাকার পথে ঘুরতে ঘুরতে একসময় কেন্দ্রে মিলিত হবে। অর্থাৎ অ্যাটম যে একটা অ্যাটমের ধারণা যেটা মানে অ্যাটম যে স্ট্যাবিলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাটমের ধারণা সেই স্ট্যাবল ধারণাটা কোলাপস করতেছে। সো এই ধারণাটা যেহেতু কোলাপস করতেছে সেহেতু এখান নিয়ে ব্যাখ্যা দিতে আসেন নিলস বোর। 1913 সালে নিলস বোর তার অ্যাটমিক মডেলের পোস্টুলেটগুলো প্রদান করেন, এবং অ্যাটমিক মডেলের পোস্টুলেট অনুযায়ী তিনি প্রথমেই যে জিনিসটা বলেন সেটা হলো যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ইচ্ছামতো যে কোনো জায়গায় থাকতে পারে না, বরং এরা ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট শক্তি স্তর মেনটেন করে থাকবে, এবং এই শক্তি স্তরগুলোর একটা নির্দিষ্ট শক্তি স্তরের কেবলমাত্র নির্দিষ্ট শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলোই থাকবে, এবং এই শক্তি স্তরগুলোর সুনির্দিষ্ট নাম তিনি স্পেসিফাই করেন। এবং তিনি এও বলেন যে ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে চায় তাহলে তাকে এনার্জি রিলিজ করে দিতে হবে, এবং সে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে চায় তাহলে তাকে কিছু এনার্জি গেইন করতে হবে, অ্যাবসর্ব করতে হবে, নাহলে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে না। এবং তিনি আরও বলেন যে ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসের চারদিকে যে ঘুরতেছে এদের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে NH কাট এর সমান, বা NH/2 মানে আমরা জানি H কাট H/2, সো H কাটের পূর্ণ সংখ্যক গুণিত হবে এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবং এই বোরের এই পোস্টুলেটের মাধ্যমে কিছু জিনিস খুব সুস্পষ্ট হয়, আর সেই সুস্পষ্টতার অন্যতম খুব প্রথম যে ব্যাপারটা সুস্পষ্ট হয় তিনি
এটার মাধ্যমে পরমাণুর স্ট্যাবিলিটিটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তিনি তার আপনার ফুসফুলের থেকে বা বোরের অ্যাটমিক মডেল থেকে আমরা হাইড্রোজেনের লাইন স্পেকট্রামকেও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। ডেনিস বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলের পরবর্তীতে 1922 সালে আমেরিকান বিজ্ঞানী অটো স্টার্ন এবং জার্মান পদার্থবিদ ওয়াল্টার গার্লিক মিলে সম্মিলিতভাবে একটি পরীক্ষা করেন, আর যেটা কিনা স্টার্ন গার্লিক এক্সপেরিমেন্ট নামে পরিচিত। এবং এই পরীক্ষার মাধ্যমে ওনারা দেখান যে ইলেকট্রনেরও একটা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য আছে, ইন্ট্রিনজিক প্রপার্টি আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে ইলেকট্রন যে কোনো একটা স্পিন নিয়ে থাকবে, অর্থাৎ সেটা স্পিন আপ হতে পারে অথবা স্পিন ডাউন হতে পারে, অর্থাৎ ইলেকট্রনগুলো স্পিন আপ অথবা স্পিন ডাউনের মাধ্যমে থাকবে। অর্থাৎ যে কোনো ইলেকট্রনই স্পিন আপও হতে পারে, স্পিন ডাউন হতে পারে। মানে ইলেকট্রন এই দুইভাবে বিন্যস্ত থাকতে পারে, আপ স্পিন অথবা ডাউন স্পিন। আর এটা হচ্ছে ইলেকট্রনের ইন্ট্রিনজিক প্রপার্টি, যেটা 1924 সালে ফরাসি বিজ্ঞানী লুইস ডি ব্রগলি তিনি বলেন যে কোনো পদার্থই একটা সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পদার্থ তরঙ্গ আকারে থাকতে পারবে, মানে ম্যাটার ওয়েভস আকারে থাকতে পারবে। all particles can be perceived as matter waves with a definite wavelength, এবং সেখানে তার ওয়েভলেন্থটা হবে কি, ওয়েভলেন্থ ল্যাম্ডা ইজ ইকুয়াল টু হবে h/p, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং p হচ্ছে ভরবেগ। পরবর্তীতে 1926 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী আরউইন শ্রোডিঞ্জার তিনি লুইস ডি ব্রগলির যে তত্ত্ব, মানে যেটাতে উনি পার্টিকেলসকে ম্যাটার ওয়েভস আকারে কম্পেয়ার করছেন, তিনি সেই তত্ত্বটাকে ইকুয়েশনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেন। অর্থাৎ তিনি ইলেকট্রন একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করান, যেটার সাহায্যে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন ইন অ্যাটম, মানে অ্যাটমে ইলেকট্রনের বিন্যাসটা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা সম্ভব। যেটাকে পর 1927 সালে জার্মান পদার্থবিদ ওয়ার্নার হাইজেনবার্গ তার বিখ্যাত আনসার্টেনিটি প্রিন্সিপাল তার বর্ণনা করেন, এবং এই প্রিন্সিপালের সাহায্যে তিনি বলেন যে আমরা একই সাথে ইলেকট্রনের অবস্থান এবং শক্তি সুনির্দিষ্টভাবে নির্ণয় করতে পারবো না। অর্থাৎ আমরা ইলেকট্রনের অবস্থান সম্পর্কে যত বেশি জানতে পারবো, আমরা তাহলে ইলেকট্রনের এনার্জি সম্পর্কে তত বেশি সুস্পষ্টভাবে জানতে পারবো, অথবা উল্টা, এনার্জি সম্পর্কে যদি বেশি সুস্পষ্টভাবে জানতে পারলে আমরা তার অবস্থান নিয়ে সুস্পষ্টভাবে জানতে পারবো না। অর্থাৎ উই ক্যান নট ডিটারমাইন দ্য পজিশন অ্যান্ড এনার্জি অফ ইলেকট্রন অ্যাট এ টাইম। অ্যাটমিক মডেল নিয়ে সর্বশেষ যে উল্লেখযোগ্য আবিষ্কারটি হয় সেটি হচ্ছে 1932 সালে ইংল্যান্ডের স্যার জেমস চ্যাডউইকের মাধ্যমে তিনি নিউট্রন আবিষ্কার করেন 1932 সালে, এবং তিনি দেখান যে নিউক্লিয়াসে নিউট্রন ঠিক সমান সংখ্যক ভর নিয়ে অবস্থান করে, যেমন যতটা ভর নিয়ে অবস্থান করে প্রোটন। মানে নিউক্লিয়াস যে নিউট্রন এবং প্রোটনের মাধ্যমে গঠিত, সেটা আমরা সর্বপ্রথম স্যার জেমস চ্যাডউইকের নিউট্রন আবিষ্কারের মাধ্যমে জানতে পারি। তাই এটি অ্যাটমিক মডেল ইভ্যালুয়েশনের সর্বশেষ এবং সব অনেক বেশি গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে ধরা হয়। আর এই গুরুত্বটা আমরা তখনই বুঝতে পারি যখন এই নিউট্রন আবিষ্কার করার কারণে স্যার জেমস চ্যাডউইককে 1935 সালে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। তো এটাই ছিল সেই প্রাচীন গ্রিক সভ্যতা থেকে আধুনিক অ্যাটমিক মডেল পর্যন্ত সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি আপনাদের সবার ভালো লাগছে।